Jangan pergi ke Saranjana. গল্প শুরু হয় একটি কনসার্টের মধ্য দিয়ে, যেখানে সীতা অসাধারণ কণ্ঠে গান গেয়ে সে তার ভক্তদের মনোরঞ্জন করছিল। সেদিন অনুষ্ঠান শেষ করে সীতা ও তার বন্ধুরা নতুন একটি শহরে এসেছে। তারা পরের গানটি এই শহরে গাইবে। তারপর তারা একটি সমুদ্রের পাশে হোটেল নেয় সেখানে থাকার জন্য। সীতার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিই। এই হচ্ছে ফিত্রি। সে খুবই ধার্মিক একটা মেয়ে এবং সীতার সবথেকে ভালো বন্ধু বললেও চলে তাকে। তার নাম বিনা ও সে হচ্ছে ডিউন, আর ওর নাম হচ্ছে রেন। তখন সেখানে থাকা সীতার ফোনে কল আসলে সীতা বাহিরে চলে আসে। সীতা কল উঠালে অপর প্রান্ত থেকে তার সৎমা তার কাছে টাকা খুঁজতে থাকে। তখন সীতা কল কেটে দিয়ে সামনে তাকাতেই দেখে একটা ভিন্ন পোশাকের লোক তার রুমের সামনে দাঁড়িয়ে রয়েছে। তারপর সে লোকটা সীতাকে দেখে সেখান থেকে চলে যেতে থাকে। সীতা তখন সাথে সাথে লোকটার পিছু করে, কিন্তু সীতার সামনে এসে সে অদ্ভুত পোশাককারী লোকটাকে দেখতে পায় না। রাতের বেলা হঠাৎ দরজায় কেউ কড়া নাড়লে সীতা দরজা খুলে দেখে সে অদ্ভুত পোশাক পরা লোকটি বাহিরের দিক চলে যাচ্ছে। সীতাও তার পিছনে, আর সে লোকটাও সমুদ্রের পাশ ধরে দৌড়ে যাচ্ছে। সীতাও তার পিছু পিছু এসে তাকে ডাক দিলে তখন সে অদ্ভুত পোশাক পরা লোকটা আকাশের দিক ইশারা করে, আর সে অদ্ভুত পোশাক পরা লোকটা সীতার দিক ফিরে তাকাতেই সীতার সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলে। কিছুক্ষণ পর সীতার জ্ঞান ফিরে তার রুমে। আসলে সীতার বন্ধুরা তাকে সমুদ্রের পাশ থেকে এখানে এনেছে। তখন সীতার রুমে দেখা যায় সীতার সব থেকে ভালো বন্ধু ফিত্রিকে। সীতার জ্ঞান ফিরেছে দেখে ফিত্রি সীতার কাছে আসে আর বলে, তুমি সমুদ্রের পাশে গিয়েছো কেন? তখন সীতা বলে, একটি অদ্ভুত পোশাক পরা লোক নাকি তাকে বারবার ডাকে। ফিত্রি তখন সীতাকে বিশ্রাম নিতে বলে। ফিত্রি মনে করে সীতার হয়তো ঘুম হয়নি, তাই সে আবল তাবল বকছে। এই বলেই ফিত্রি কোরআন পাঠ করতে চলে আসে, আর সীতাও ঘুমিয়ে পড়ে। ফিত্রি যখন কোরআন পাঠ করছিল তখন হঠাৎ করে সীতা বিড়বিড় করে কী যেন পড়তে থাকে। ফিত্রি সেটা দেখে ভয় পেয়ে তার বাকি বন্ধুদের ডাকতে যায়। ফিত্রি যখন বিনাকে নিয়ে সীতার রুমে আসছিল দেখা যায় তাদের পিছন দিয়ে সীতাকে যেন কেউ নিয়ে যাচ্ছে। এরপর ফিত্রি আর বিনা সীতার রুমে আসে। তখন তারা রুমে সীতাকে খুঁজে পাচ্ছিল না, তাই ফিত্রি আর বিনা তাদের বাকি দুই বন্ধুকে ডেকে বাইরে চলে আসে সীতাকে খুঁজতে। আর এদিকে দেখা যায় সীতাকে, তাকে যেন কেউ নিয়ন্ত্রণ করছে। তাই সীতা আনমনি হয়ে হেঁটে চলছে সমুদ্রের পাশ ধরে। আর এদিকে সীতার বাকি বন্ধুরা সমুদ্রের পাশে এসে দেখে সীতা নৌকা করে সমুদ্রের মাঝ দিয়ে কোথায় যেন পাড়ি দিচ্ছে। তখন সীতার বন্ধুরা সীতাকে জোরে জোরে ডাকতে থাকে। সীতা অবশ্য তাদের দিক ফিরে তাকায়। তারপর সীতা শয়তানি একটি হাসি দিয়ে সমুদ্রের মাঝে হারিয়ে যায়। সেদিন সকাল হতে ফিত্রি সেখানকার কর্মীদের সাথে রাগারাগি করতে থাকে, কারণ তাদের এখানে নাকি কোনো ভালো নিরাপত্তা নেই। তখন সেখানে থাকা আনোয়ার বলে তারা নাকি সমুদ্রে বেশ কিছু মানুষ পাঠিয়েছে, কিন্তু এখনো সীতার কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। তখন তারা জানায় ফিত্রিরা যেন দুপুর পর্যন্ত অপেক্ষা করে। দেখা যায় সকাল গড়িয়ে সন্ধ্যা ছুঁই ছুঁই, কিন্তু তখনও হোটেলের কর্মীরা সীতার কোনো খবর দিতে পারেনি। এরপর আনোয়ার তাদেরকে একটি মেয়ের কাছে নিয়ে আসে, যার নাম হচ্ছে হামিদা। আর আনোয়ার তাদের বলে সীতার ব্যাপারে তাকে প্রশ্ন করতে। তখন ফিত্রি সীতার ব্যাপারে সবকিছু খুলে বলে হামিদাকে। ফিত্রি এও বলে যে সীতাকে নাকি একটি অদ্ভুত পোশাক পরিধান করা লোক বারবার ডাকত। তখন হামিদা তার ভাইয়ের একটি ছবি দেখিয়ে বলে তার ভাইও নিখোঁজ হবার আগে নাকি সে অদ্ভুত পোশাক পরা লোকটি তার ভাইকেও ডাকত। মানে সীতার মতো হামিদার ভাইও নিখোঁজ হয়ে গিয়েছে। তখন হামিদা জানায় নিখোঁজ হওয়া ব্যক্তিদের সরঞ্জানা নামের একটি শহরে পাওয়া যায় এবং সে শহরটিও বেশ অত্যাধুনিক। তখন সেখানে থাকা রেন বলে এইগুলো নাকি কাল্পনিক কথা, আর হামিদা তাদেরকে সে সরঞ্জানা শহরের কথা বিশ্বাস করানোর জন্য সে তার পরিচিত একজন সামানের কাছে তাদের নিয়ে আসে। ইন্দোনেশিয়ান ভাষায়
কবিরাজকে সামান বলা হয়ে থাকে। এরপর হামিদা সামানকে সবকিছু খুলে বলে। তখন সামান তাদের সে সরঞ্জানা শহরে যেতে নিষেধ করেন, কারণ সেই শহরে যাওয়া অনেক মারাত্মক ব্যাপার ও কঠিন কাজ বললেও চলে। ফিত্রি ও তার বাকি বন্ধুদের জোরাজুরিতে তিনি বলেন, সেই সরঞ্জানা শহরে যেতে হলে মুসলিম জিনদের সাথে যুদ্ধ করে যেতে হবে। শুধু তাই নয়, সেখানে থাকা কবর থেকে সবগুলো লাশ এক এক করে উঠে আসবে আর তোমাদের মেরে ফেলতে চাইবে। তখন সামানের মুখে এই কথাগুলো শোনার পরেও ফিত্রি ও তার বাকি বন্ধুরা সেই শহরে যেতে চায়। ফিত্রি তখন সামানকে বলে সেখানে যাওয়ার পথ তাদেরকে বলে দিতে। আর সামান তখন কিছু প্রাচীন লোকেদের ছবির মধ্যে একটি তলোয়ার দেখায়। তারপর সামান বলে, তোমরা আগে এই তরলটিকে খুঁজে বের করতে হবে, কারণ সেই শহরে যেতে যত সব বিপদ আসবে এই তলোয়ারটি তোমাদের রক্ষা করবে। সামান বলে দেয়, এই তলোয়ারটির মান্ডু নামের একটি লোকের কাছে আছে, আর তিনি থাকেন নাগারিতে। নাগারি হচ্ছে একটি শহরের নাম। তখন ফিত্রি ও তার বাকি বন্ধুরা সময় নষ্ট না করে বেরিয়ে পড়ে নাগারিতে যাওয়ার উদ্দেশ্যে। আর পিছন থেকে সামান হামিদাকে ডেকে তার কাছে নিয়ে কিছু কথা বলেন। তবে সামান কী কথা বলে তা গল্পের শেষেই জানা যাবে। তারপর ফিত্রিদের সাথে আনোয়ার ও হামিদাও সে তলোয়ারটি খুঁজতে যায়। এরপর তারা 7 ঘন্টা যাবৎ গাড়ি চালিয়ে ও একদিন যাবৎ পার সমুদ্র পাড়ি দিয়ে এবং একটি ছোট নৌকা নিয়ে নাগারিতে যাওয়ার সময় দেখতে পায় পানির মধ্যে গ্রামের মৃত মানুষদের কবর দেওয়া হচ্ছে, কারণ এই গ্রামটি সম্পূর্ণই পানির উপরে ভাসমান। তারপর তারা সকলেই মান্ডুর বাড়িতে চলে আসে। তখন তাদের সবাইকে ঘরের ভিতরে নিয়ে যায় মান্ডুরের মেয়ে। তারা সবাই ঘরে এসে মান্ডুরের স্ত্রীকে বলে মান্ডুর কোথায়। মান্ডুরের স্ত্রী মান্ডুনকে খোঁজার কারণ জানতে চাইলে তখন তারা সে তলোয়ার সম্পর্কে মান্ডুরের স্ত্রীকে বলেন। আর তিনি তখন জানায় মান্ডুর মারা গিয়েছে আজ 1 সপ্তাহ হয়েছে। এই কথা শুনে তো তারা হতভম্ব হয়ে পড়েন। তখন তারা মান্ডুরের স্ত্রীর কাছে জানতে চায় সে তলোয়ারটি তার স্বামী কোথায় রেখেছে। মান্ডুরের স্ত্রী তাদেরকে সে তলোয়ার সম্পর্কে কিছু না বলেই বাড়ি থেকে চলে যেতে বলেন তাদের। তারা তখন অনেক অনুরোধ করছিল মান্ডুরের স্ত্রীকে, কিন্তু তারপরেও কোনো লাভ হয়নি। তাই তারা সবাই হতাশ হয়ে চলে যাবার পথে তাদের কাছে মান্ডুরের মেয়ে এসে বলে, বাবার কবরের কাছে যাও, সেখানে গেলে তোমরা সে তলোয়ারটি পেয়ে যেতে পারো। তারাও সাথে সাথে ছোট নৌকাটি দিয়ে মান্ডুরের কবরের কাছে যেতে থাকে। তারা যেতে যেতে সন্ধ্যা পার হয়ে রাত হয়। এই নিশিরাতে হঠাৎ করে তারা কান্নার শব্দ শুনতে পায়। যেখান থেকে কান্নার শব্দটা আসছিল তারা সবাই সেই দিক তাকাতেই দেখে একটি আত্মা উপরে দাঁড়িয়ে কান্না করছে, আর যার শরীর ছিল অর্ধ খাওয়া। দেখতে খুব বিবস্ত্র ও ভয়ঙ্কর লাগছিল তাকে। তখন তারা প্রথমে ভয় পেয়ে চলে যেতে চাচ্ছিল, পরে অবশ্য তারা সাহস নিয়ে একটু সামনে এসেই দেখে মান্ডুরের কবর। আর র্যান, ডিওন, আনোয়ার যায় কবর খননের জন্য। আর এদিকে মেয়েগুলো ভয় পেয়ে নৌকায় বসে থাকে। ফিত্রি অবশ্য চলে আসে তাদের সাহায্য করতে। আর তারাও কবর খনন করে এক পর্যায়ে মান্ডুরের কফিনটি খুঁজে পায়। তারপর তারা কফিনে থাকা ঢাকনাটি সরাতেই ভয় পেয়ে সাথে সাথে সরে পড়েন, কারণ সেখানে মান্ডুরের লাশের উপরে ছিল একটি বিষাক্ত সাপ। তখন ডিওন হাতে একটি শক্ত লাঠি নিয়ে সে বিষাক্ত সাপটিকে লাশের উপর থেকে তুলে দূরে ফেলে দেয়। আর এদিকে আচমকা ফিত্রি সে লাশটির ঘা ঘেঁষে পড়ে যায়। তখন ফিত্রি দেখতে পায় লাশের পাশেই সে তলোয়ারটি। আর হঠাৎ করে কবর থেকে কেউ যেন বলে ওঠে, লাশগুলোকে জাগিয়ে না তুলে এখান থেকে পালিয়ে যাও। ফিত্রি তখন সে তলোয়ারটিকে নিয়ে সেখান থেকে দৌড়ে নৌকায় চলে আসে। তখন আবার নৌকার ইঞ্জিনটি কাজ করছিল না, যার ফলে তারা বৈঠা ও হাত দিয়ে নৌকাটি সেখান থেকে দূরে নেওয়ার চেষ্টা করছে। কিন্তু ফিত্রি যখন সে তলোয়ারটি কবর থেকে খোলে, অমনি সঙ্গে সঙ্গে কবরে থাকা সকল লাশগুলো উঠে যায়। দেখা যায় পানির ভিতর থেকেও এক এক করে লাশগুলো ভেসে উঠছে।
তখন কিছু লাশ বিনার দিক ধেয়ে আসতে থাকে, আর হঠাৎ করে একটি লাশ রেনের পিছনে চলে আসলে রেন ভয় পেয়ে পানিতে পড়ে যায়। তারা রেনকে সাথে সাথে নৌকায় উঠালে দেখা যায় পানিতে যেন লাশের সংখ্যা ক্রমাগত বেড়েই চলছে। তখন সবাই ভয় পেয়ে চোখ বন্ধ করে রাখে আর নৌকার মাঝে গিয়ে বারবার ইঞ্জিনটি সতেজ করার চেষ্টা করে। এক পর্যায়ে নৌকার ইঞ্জিনটি ঠিক হয়ে গেলে তারা সাথে সাথে সেখান থেকে চলে যায়। তারা এখান থেকে যাবে বারাবাইকোটা জঙ্গলে। সেখানে গিয়ে তারা একটি অদৃশ্য দেয়াল খুঁজবে, আর সে গুহার মধ্য দিয়েই তাদের যেতে হবে সরঞ্জানা শহরে। তারপর তারা চলে আসে বারাবাইকোটা সে জঙ্গলে। এই জঙ্গল মোটেও কোনো স্বাভাবিক জঙ্গল নয়। সবাই যখন জঙ্গলের রাস্তা ধরে হাঁটছিল তখন পিছনে থাকা হামিদা দেখতে পায় একটি বাচ্চার বয়সী লোক তাদের দেখে লুকিয়ে পড়ে। হামিদাও বিষয়টাকে এতটা গুরুত্ব দেন না। সেদিন জঙ্গলে ঘোরাঘুরি করতেই তাদের রাত হয়ে যায়। রাতের বেলা দেখা যায় ছোটখাটো বিছানা করে সবাই এই জঙ্গলে ঘুমিয়ে পড়েছে। মেয়েরা একদিকে ও ছেলেরা একদিকে। সবাই ঘুমিয়ে গেলেও হামিদা ঘুমায়নি, কারণ সেদিন সামান তাকে এই কথাটি বলেছিল যে সে যেন তলোয়ারটি চুরি করে তার কাছে নিয়ে আসেন, তাহলেই নাকি সে সামান তার ভাইকে ফিরিয়ে এনে দিবে। বুঝতে পেরেছেন তো হামিদার উদ্দেশ্যটা কি? হামিদা অবশ্য তলোয়ারটি চুরি করতেই তাদের সঙ্গ নিয়েছে এবং সে আজ রাতেই তলোয়ারটি চুরি করবে। ছেলেদের বিছানায় দেখা যায় হঠাৎ করে ঢোলের শব্দে ডিউনের ঘুম ভেঙে যায়। ডিউন ভাবছে এত গভীর রাত, আবার তার ভিতরে বিশাল একটি জঙ্গল, এখানে কে আসলো? ডিউন যায় কে আসলো সেটা দেখার জন্য। আর হামিদা সে তলোয়ারটি চুরি করে জঙ্গলের মাঝ দিয়ে দৌড়ে পালাচ্ছিল। হামিদা একটু দৌড়ানোর পরেই সে একটি বাচ্চার চিৎকার শুনতে পেয়ে থেমে যায়। এর মধ্যেই সবার ঘুম ভেঙে গেলে তারা ডিউন ও হামিদাকে খুঁজে পাচ্ছিল না। দেখা যায় ডিউনকে। সে পাশের ঝোপ থেকে লুকিয়ে দেখতে পায় তিনজন মেয়ে অদ্ভুতভাবে নৃত্য করছে ও মেয়েগুলোর পোশাকও বেশ অন্যরকম। ডিউন ভয় পেয়ে সেখান থেকে চলে আসলে তখন তার পিছনে সে নৃত্য করা মেয়েগুলো চলে এসেছে। এভাবেই এক পর্যায়ে ডিউনকে তারা নাচের বশ করে ফেলে, আর দেখা যায় ডিউন তাদের নৃত্যের সাথে তাল জমাচ্ছে। কি ভয়ঙ্কর একটা ব্যাপার। এরপর দেখা যায় হামিদাকে। তার পাশ থেকেই যেন সে বাচ্চা কান্না করার শব্দটা ভেসে আসছিল। আর হামিদা দেখতে পায় এই গভীর জঙ্গলে একটি বাচ্চা বসে কান্না করছে। হামিদা ভয় পেয়ে চলে যেতে থাকলে তখন বাচ্চাটি বলে ওঠে, মা, আমাকে নিয়ে যাবে না? এই কথা বলাতেই শয়তান তাকে আসর করে ফেলে। হামিদা যায় সে বাচ্চাটিকে কুলে নিতে, আর বাচ্চাটি তখন হামিদার কাছে এসে হামিদাকে সেখানেই মেরে ফেলে। হামিদার শেষ চিৎকারটি যেন পুরো জঙ্গলকে ভারী করে তুলেছে। ফিত্রিরাও হামিদার চিৎকার শুনতে পেয়ে হামিদার কাছে এসে দেখে একটি শয়তান হামিদার মাংস চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। তখন সে শয়তানটি তাদেরকে দেখে সেখান থেকে চলে যায়, তবে সাথে করে শয়তানটি হামিদার লাশকেও খাওয়ার জন্য নিয়ে যায়। আর পাশে পড়েছিল সে তলোয়ারটি। ফিত্রি তখন সে তলোয়ারটি তার কাছে নিয়ে নেয়। সেদিন রাতে ডিউনকে তারা ফজর পর্যন্ত খোঁজে, কিন্তু ডিউনকে তারা এত বড় জঙ্গলে খুঁজে পায়নি। তাই তারা সকালের জন্য অপেক্ষা করে। সকাল হলেই তারা ডিউনকে খুঁজবে। এরপর ফিত্রি ফজরের নামাজ শেষ করার সাথে সাথেই জ্ঞান হারিয়ে ফেলে। পাশে থাকা সবাই তাকে জ্ঞান ফেরানোর চেষ্টা করছে, কিন্তু তারপরেও ফিত্রির জ্ঞান ফিরছে না। আর এদিকে দেখা যায় স্বপ্নের মধ্যে ফিত্রিকে অনেকগুলো লাশ বলছিল সে যেন সরঞ্জানা শহরে না যায়। ফিত্রি তার পাশে এত লাশ দেখে ভয়ে চিৎকার করে ওঠে। এরপর ফিত্রি লাশগুলোর থেকে পালাতে সে একটু সামনে এসে হুচুটকে পড়ে গেলে দেখা যায় অনেকগুলো মৃত লাশ তাকে তলিয়ে নিচ্ছে। আর সাথে সাথেই ফিত্রির জ্ঞান ফিরলে সে ভয়ে চিৎকার চেঁচামেচি করতে থাকে। তখন তাকে সবাই শান্ত করে।
দলের 2 জন লোক কমেছে। এ যাত্রা আরও কয়জন মরতে হয় তা বলা যায় না, দেখতে থাকুন। সেদিন সকাল হলে তারা সবাই ডিউইনকে খুঁজতে থাকে, কিন্তু তারা একটা জিনিস লক্ষ্য করে যে তারা বারবার একই জায়গাতে ফিরে আসছে। তাই আনোয়ার তার গায়ের কাপড়টি একটি গাছে বেঁধে দেয়, রাস্তা যেন ভুল না হয় সেজন্য আনোয়ার এটি করেছে। তারপর তারা আবার ডিউইনকে খুঁজতে থাকে। এভাবেই সকাল গড়িয়ে সন্ধ্যার দিক। দেখা যায় তারা আবার ঘুরে ফিরে সে একই জায়গাতে এসেছে। তারা যেন এক গুলবদাদায় আটকে গিয়েছে। ফিতরি হাঁটতে হাঁটতে অসুস্থ হয়ে পড়েছে, তার শরীরে জ্বর চলে এসেছে। তারপর সন্ধ্যা পার করে রাত হলে তারা থাকার জন্য এই জায়গাটিই বেছে নেয়। এর কিছুক্ষণ পর তখন ডিউইনের মতোই সবাই সে ঢোলের শব্দ শুনতে পায়। তারা সবাই দৌড়ে ছুটে যায় শব্দ আসা জায়গাতে। তারা দেখে যে সে 3 জন মেয়ের সাথে ডিউইন নৃত্য করছে। মানে গত 2 দিন ধরে ডিউইন একটানা তাদের সাথে নৃত্য করে চলছে। তখন ডিউইনের কাছে ছুটে আসে রেন আর বিনা। ফিতরি তাদের যেতে নিষেধ করে, কিন্তু তারপরেও তারা ডিউইনের কাছে আসতেই তারাও সে নাচের দাস হয়ে যায়। দেখা যায় সবার সাথে রেন আর বিনাও নাচতে শুরু করেছে। তাদের থামাতে হবে, নয়তো সবাই মারা যাবে এইভাবে নাচতে নাচতে। তাই ফিতরি আর আনোয়ার যায় তাদের থামানোর জন্য, কিন্তু আনোয়ারও কাছে গিয়ে সে নাচের দাস হয়ে যায়। সেও তাদের সাথে নাচতে শুরু করে দিয়েছে, কিন্তু ফিতরি তাদের নাচের দাস হয়নি, কারণ তার কাছে ছিল সে প্রাচীন তলোয়ার। তখন ফিতরি সবাইকে স্বাভাবিক করার চেষ্টা করে, কিন্তু এর পরেও যেন কারোরই নাচ থামছিলই না। তখন তারাই বা কেন নাচ থামাবে, তারা তো আর নিজেদের শরীরে নেই। দেখা যায় তারপর ফিতরি সে তলোয়ারটি খুলতেই সেখানে থাকা মেয়েগুলো অদৃশ্য হয়ে যায় আর সবাই নিচে পড়ে যায়। এখানে কারোরই কিছু হয়নি, কারণ মাত্রই তারা নাচতে শুরু করেছিল। কিন্তু ডিউইন তো আজ 2 দিন ধরে নেচেছে, তাহলে সে বাঁচবে তো? তারপর তারা সবাই ডিউইনের কাছে চলে আসে, কিন্তু তারা এসে দেখতে পায় ডিউইন মারা গিয়েছে। সেটা দেখে তারা সবাই অজরে হাউমাউ করে কান্না করতে থাকে, কারণ তারা তাদের এক বন্ধুকে বাঁচাতে গিয়ে অন্য এক বন্ধুর মৃত্যুর সাক্ষী হয়েছে। এরপর আনোয়ার দেখতে পায় তাদের একটু দূরেই সে গুহাটি। দেরি করলেই কিন্তু এই গুহা অদৃশ্য হয়ে যাবে। তাই সবাইকে নিয়ে আনোয়ার গুহার দিক যাচ্ছে। আর আনোয়ার সবার সামনে গেলে তখন ফিতরি হুচুটকে নিচে পড়ে যায়, যার ফলে তার হাত থেকে সে তলোয়ারটি দূরে গিয়ে পড়ে। আর কভার ছাড়া সে তলোয়ারটি আনোয়ার তুলতেই তার পিছনে চলে আসে একটা মৃত লাশ। আস্তে আস্তে সেখানে লাশের সংখ্যা বাড়তে শুরু করে। আর আনোয়ার সেখান থেকে পালাতে চাইলে তখন আনোয়ারকে অনেকগুলো লাশ ঘিরে ফেলে। এরপর সে লাশগুলোর থেকে আনোয়ার পালাতে গিয়ে তার পা পিছলে সে একটি গাছের শিকড়ের উপরে পড়ে, যার ফলে তার গলা দিয়ে গাছের শিকড়টি বেরিয়ে যায়। মানে এখানেই আনোয়ারের শেষ যাত্রা। তারপর ফিতরি যায় সে তলোয়ারটি হাতে নেওয়ার জন্য। মেয়েটি ভয়ে ভয়ে লাশগুলোর মাঝ দিয়ে গিয়ে সে তলোয়ারটি কভারে ঢুকিয়ে দিলে সেখানে থাকা সবগুলো মৃত লাশ উধাও হয়ে যায়। তারা দেরি না করে সে গুহার ভিতর দিয়ে দৌড়াতে শুরু করে এবং তারা চলে আসে সরঞ্জানা শহরে। ফিতরি, বিনা আর রেন উপরের দিক তাকিয়ে হা করে থাকে। দেখা যায় সরঞ্জানা শহরকে বেশ অত্যাধুনিক ও রাজকীয় শহর বললেও চলে। এরপর তারাও শহরটিতে ঘুরে ঘুরে সীতাকে খুঁজতে থাকে। শহরে 3 জন নতুন লোক ঢুকেছে, আর সেটারই একটা মেসেজ পায় সরঞ্জানা শহরের এই কর্মীটি। আর কর্মীটিও মেসেজ পেয়ে ফিতরি, বিনা আর রেনকে ধরতে আসে, কিন্তু ফিতরিরা সেটা বুঝতে পেরে সেখান থেকে পালাতে শুরু করে দেয়। তারা পালাতে পালাতে রাস্তার পাশে চলে আসে। তখন সেখানে থাকা একটা ছোট বাচ্চা তাদেরকে বারবার গাড়িতে উঠতে বলছে। তারাও কিছু না ভেবে বাচ্চাটির কথা মতো গাড়িতে উঠে পড়ে। তারপর গাড়িতে উঠেই ফিতরি বাচ্চাটিকে চিনতে পেরেছে। এই বাচ্চাটি হচ্ছে হামিদার সে হারিয়ে যাওয়া ভাই, যাকে কিনা ফিরে পেতে হামিদা শয়তানের খাবারের পরিণত হয়েছিল।
বাচ্চা ছেলেটির নাম হচ্ছে হেন্দ্রা। তখন ফিত্রি বলে, আমি হামিদার বন্ধু হই। হামিদা আমাকে পাঠিয়েছে তোমাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। তখন হান্দ্রে বলছে সে নাকি বাড়িতে যাবেন না, তার নাকি এখানেই থাকতে ভালো লাগে। তখন ফিত্রি হেন্দ্রেকে বেশি জোরাজোরি করে না, কারণ সে যদি বাড়িতে আসেও তাহলে সে কার সাথে থাকবে, এটা ভেবেই ফিত্রি তাকে বেশি জোরাজোরি করে না। ফিত্রি তখন বলে, 9 দিন আগে আমার বন্ধুকে এই শহরে নিয়ে আসা হয়েছে, তুমি কি আমার বন্ধুর খোঁজ খবর জানো? হেন্দ্রে বলে, হ্যাঁ আমি জানি। আজ সীতাপুর বিয়ে এই সরঞ্জনা শহরের মেয়রের সাথে, তাই শহরের সবখানি নাচ গান হচ্ছে। তখন হেন্দ্রে সে তাদেরকে সীতার কাছে নিয়ে আসে, আর 9 দিন পর সীতাকে বধূ সাজে দেখা যায়। ফিত্রি বিনা রেন দৌড়ে চলে আসে সীতার কাছে। তখন সীতা তাদেরকে বলে, তোমরা এখানে কিভাবে আসলে? ফিত্রি বলে, সেসব দীর্ঘ কাহিনী, বাড়ি ফিরে বলা যাবে, চলো বাড়ি যাই। কিন্তু সীতা তার নিজের শহরে যেতে চায় না, কারণ এখানে সে বেশ খুশি এবং আজ তার বিয়ে, তাও সরঞ্জনা শহরের মেয়রের সাথে। সীতার মুখে এমন কথা শুনে তারা সবাই তো তখন হতভম্ব হয়ে যায়। তখন রেন বলে ওঠে, তোমাকে এখান থেকে বাড়িতে ফেরানোর জন্য ডিউন মারা গিয়েছে ও তার সাথে আরও 2 জন লোক মারা গিয়েছে, শুধু তোমাকে এখান থেকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্যই তারা মারা গিয়েছে। কিন্তু তারপরেও সীতা তাদের সাথে যেতে রাজি নয়, তাই তারা সীতাকে রেখেই সেখান থেকে গাড়িতে চলে আসে। আর সীতাকে দেখা যায় সে অজরে কান্না করছে। এদিকে সবাই গাড়িতে উঠে পড়লে বিনা গাড়িতে উঠছেন না, কারণ সীতা যদি এসে তাদের দেখতে না পায় সেই জন্য। কিন্তু রেন আর ফিত্রি তাকে গাড়িতে তুলে নেয়, কারণ সীতা আর আসবে না। গাড়িটিও স্টার্ট করে দেওয়া হয়, আর গাড়ির ভিতরে থাকা রেন, বিনা ও ফিত্রি নিশ্চুপ হয়ে বসে থাকে। তারা কার জন্য এত কিছু করলো? সীতাকে উদ্ধার করতে তো তার এক বন্ধু জীবনও দিল, কিন্তু তারপরে সীতা আসলো না। এরপর হঠাৎ করে কেউ যেন গাড়ির দরজা ধাক্কাচ্ছে। তারা দরজা খুলে দেখতে পায় সীতা এসেছে। সীতা তার বন্ধুদের বুকে জড়িয়ে কান্না করতে থাকে, আর সীতাকে দেখে তো তারা মহা খুশি। তখন সীতা তার ভুল সিদ্ধান্তের জন্য সে সবার কাছেই ক্ষমা চায়। তারপর তারা চলে আসে তাদের শহরে যাওয়ার স্থানে। তখন রেন আন্দ্রের কানের কাছে এসে বলে সেজন্য তার এই ড্রাইভার চাচার সাথে সব সময় থাকে, কারণ তার বোন মারা গিয়েছে। তারপর তারা সবাই সে জাদুর গেট দিয়ে পানির সাথে মিশে যায়, আর পানির তলদেশ থেকে ভেসে উঠতে থাকে নিজের শহরে। তখন দেখা যায় ফিত্রির হাত থেকে সে তলোয়ারটি পড়ে গিয়েছে, মানে সেই শহরে আর কেউই যেতে পারবে না এরপর থেকে। তারপর তারা সবাই পানির উপরে চলে আসে। আর এই মুভিটি বন্ধুর ভালোবাসাকে কেন্দ্র করেই করা হয়েছে। আরও যতই সুখে থাকেন না কেন, বন্ধু ছাড়া আপনি শূন্য। একজন সৎ ও ভালো বন্ধু আপনার জীবনকে সুন্দর করে তুলতে পারে, যার মধ্য দিয়ে মুভিটির সমাপ্তি ঘটে। মুভিটি দেখতে চাইলে লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে।